আজকের আলোচনার বিষয় কিন্তু বেশ ইন্টারেস্টিং। জনমিতিক লভ্যাংশ বা যাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। হুম। নামটা হয়তো একটু ভারী, মানে প্রথমবার শুনলে, কিন্তু ধারণাটা বেশ সহজ আর খুব গুরুত্বপূর্ণ। হার্ভার্ডের অর্থনীতিবিদ ডেভিড ব্লুম আর ডেভিড ক্যানিং ওনারাই এটাকে জনপ্রিয় করেন। হ্যাঁ। সহজ কথায় বললে, যখন কোনো দেশের জনসংখ্যার মানে ধরুন বয়স কাঠামোয় বদল আসে, যখন তরুণ কর্মক্ষম লোক বেশি থাকে, তখন অর্থনীতিতে উন্নতির যে একটা বিরাট সুযোগ তৈরি হয়, সেটাই হলো ওই লভ্যাংশ। একদম। আমাদের হাতে এই নিয়ে কিছু নোটস আর রিসার্চ পেপার আছে, বিশেষ করে ভারতের অবস্থাটা বোঝার জন্য। আজকের আলোচনায় আমরা এটাই দেখব যে সুযোগটা ঠিক কি আর এটাকে কাজে লাগানোর উপায় বাকি। ঠিক। দেখুন, জাতিসংঘের জনসংখ্যার তহবিল মানে ইউএনএফপিএ যেভাবে বলে, ব্যাপারটা হলো যখন কোনো দেশের কাজ করার মতো বয়সের লোক, ধরুন 15 থেকে 64 বছর বয়সীরা, তাদের সংখ্যাটা নির্ভরশীলদের থেকে মানে 14 বছরের কম বা 65 বছরের বেশি যারা, তাদের চেয়ে অনেক বেশি হয়ে যায়, তখনই অর্থনৈতিক উন্নতির একটা বিশেষ সম্ভাবনা তৈরি হয়। আচ্ছা। এটাকে বলতে পারেন একটা অর্থনৈতিক সুযোগের জানালা। এটা কিন্তু সব দেশে আসে না, বা একই সময়ে তো নয়। এই সুযোগের জানালা, এটা কাজে লাগানোর উদাহরণ তো আছে নিশ্চয়ই। মানে কারা এই পথে হেঁটে সফল হয়েছে? অবশ্যই আছে। খুব ভালো উদাহরণ হলো জাপান। ধরুন ১৯৫০ থেকে ১৯৮০ এই সময়টা জাপান কিন্তু এর দারুণ সুবিধা নিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, কর্মক্ষম জনসংখ্যা বাড়ছিল আর তারা সঠিক নীতিও নিয়েছিল। ফলে প্রযুক্তি, শিল্প সবেতেই তারা প্রায় শীর্ষে পৌঁছে যায়। আচ্ছা। আর একটা দারুণ উদাহরণ হলো দক্ষিণ কোরিয়া। ১৯৬০-এর দশক থেকে তারাও এই সুযোগটা কাজে লাগায়। একটা খুব দক্ষ কর্মশক্তি তৈরি করে তারা এশিয়ান টাইগার হয়ে ওঠে। মানে শুধু জনসংখ্যা নয়, শিক্ষা, শিল্প এগুলোর উপর জোর দেওয়াটাও জরুরি ছিল। একদম, সেটাই সাফল্যের মূল কারণ ছিল। জাপান, দক্ষিণ কোরিয়ার কথা তো শুনলাম, কিন্তু আমাদের নিজেদের দেশ ভারত, সে কোথায় দাঁড়িয়ে আছে? আমরা তো শুনছি যে ভারত এখন এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা বেশ ভালো জায়গায় আছে। ঠিকই শুনেছেন। ভারত এখন বলতে গেলে এই সুযোগের একেবারে মাঝখানে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় ৬৫%ই কর্মক্ষম বয়সসীমায়। ৬৫%? এটা তো অনেক। হ্যাঁ, অনেক। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ইউএনএফপি এর তথ্য অনুযায়ী ভারতের জন্য এই সুযোগের জানালাটা অস্বাভাবিক রকমের লম্বা, প্রায় 5 দশক। 5 দশক? হ্যাঁ, মানে ২০০৫-৬ থেকে শুরু হয়ে এটা প্রায় ২০৫৫-৫৬ পর্যন্ত চলতে পারে। বিশ্বে এমন উদাহরণ কিন্তু খুব কম। সত্যি। একটা অনুমান বলছে ২০৪১ সাল নাগাদ ভারতে এই কর্মক্ষম মানুষের হার সর্বোচ্চ ৬৫% পৌঁছবে। আর ওইসিডি মানে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, তাদের গবেষণা বলছে ২০১১ থেকে ২০৩৬ এই ২৫ বছরে ভারতের কর্মশক্তি প্রায় ৬০% বাড়তে পারে। ভাবা যায় ৬০%। হ্যাঁ, ভাবুন একবার, ২০৩০ সালের মধ্যেই হয়তো কাজ করার মতো মানুষের সংখ্যাটা ৮০০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। সংখ্যাগুলো সত্যিই মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কিছু পরিসংখ্যান দেখলে হয়তো বিষয়টা আরও একটু পরিষ্কার হবে। যেমন ধরুন ১৯৮০ সালে ভারতের শিক্ষার গড় বছর ছিল মাত্র ২.২ বছর। খুবই কম। হ্যাঁ, কিন্তু ২০১৯ সালে সেটা বেড়ে হয়েছে ৬.৪ বছর। কর্মসংস্থানের জন্য ২০১৫ সালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা মানে PMKVY চালু হয়েছিল। হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্টের জন্য। ঠিক, লক্ষ লক্ষ তরুণ তরুণীকে দক্ষ করার লক্ষ্য ছিল। আবার দেখুন, মহিলাদের শ্রমশক্তিতে অংশগ্রহণ সেটাও বেশ বেড়েছে। ২০১১ সালে ছিল ১৯.৭%, এখন সেটা প্রায় ৩৭%। এটা খুব ভালো খবর। এমনকি দেশের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ের হারও ১৯৯১ সালে ২৩.৫% থেকে বেড়ে এখন প্রায় ৩০.২% হয়েছে। এই পরিবর্তনগুলো এগুলো অর্থনীতির জন্য নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। বিরাট গুরুত্বপূর্ণ। আসলে দেখুন, যখন কর্মক্ষম জনসংখ্যা বাড়ে আর নির্ভরশীল জনসংখ্যা কমে, মানে নির্ভরতার হারটা কমে যায়, তখন মাথাপিছু আয় তো বাড়েই। হ্যাঁ, স্বাভাবিক। এর সরাসরি প্রভাব পড়ে সঞ্চয় আর বিনিয়োগে। যেমনটা আপনি বললেন, ভারতের সঞ্চয়ের হার বেড়েছে। এই বাড়তি সঞ্চয় দেশের পুঁজি গঠনে বিরাট সাহায্য করে। আচ্ছা।
আর তরুণ কর্মক্ষম প্রজন্ম মানেই তো নতুন ভাবনা, নতুন উদ্যোগ। এই যে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম, ঠিক। এর পেছনেই জনমেতিক শক্তি একটা বড় কারণ। শুধু তাই নয়, এত বিপুল সংখ্যক কর্মক্ষম মানুষের যখন আয় বাড়ে তখন দেশের ভেতরে চাহিদাও বাড়ে। হ্যাঁ, জিনিসপত্র কেনার ক্ষমতা বাড়ে। একদম, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতি দেয়, ঠিক যেমনটা আমরা চীনের ক্ষেত্রে দেখেছিলাম। এমনকি আমাদের প্রতিবেশী বাংলাদেশও, তারাও কিন্তু বর্তমানে তাদের তরুণ সৌরশক্তি, গার্মেন্ট শিল্প, প্রযুক্তি খাত, এগুলোর মাধ্যমে এই লভ্যাংশটা কাজে লাগানোর চেষ্টা করছে এবং বেশ সুফলও পাচ্ছে। বোঝা গেল। মানে একদিকে যেমন বিরাট সম্ভাবনা, তেমনি অন্যদিকে কিছু প্রশ্নও আসছে মনে। শুধুই জনসংখ্যা থাকলেই তো হলো না, তাই না? না, বিলকুল না। এই বিপুল কর্মক্ষম জনসংখ্যাকে সত্যি সম্পদে পরিণত করতে গেলে নিশ্চয়ই কিছু জরুরি শর্ত পূরণ করতে হবে। আমাদের হাতে থাকা কিছু রিসার্চ পেপারেও চ্যালেঞ্জগুলোর কথা বেশ জোর দিয়েই বলা হয়েছে। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এখানেই তো আসল চ্যালেঞ্জটা। দেখুন, প্রথম আর সবচেয়ে জরুরি শর্ত হল মানব সম্পদের উন্নয়ন, মানে ভালো মানের শিক্ষা আর সকলের জন্য ভালো স্বাস্থ্য পরিষেবা। হ্যাঁ, শিক্ষা আর স্বাস্থ্য। ভারতে বর্তমানে স্বাস্থ্য খাতে জিডিপির মাত্র 1.2% ব্যয় হয়। এটা কিন্তু প্রয়োজনের তুলনায় বেশ কম। মাত্র 1.2%। হ্যাঁ। দ্বিতীয়ত, এই বিশাল কর্মশক্তির জন্য যথেষ্ট ভালো মানের কাজ তৈরি করতে হবে, কর্মসংস্থান। বিশেষ করে মনে রাখতে হবে, ভারতের প্রায় 93% শ্রমিক এখনও ইনফর্মাল সেক্টরে। ঠিক, যাদের কাজের নিরাপত্তা বা সামাজিক সুরক্ষা খুব কম। একদম। তৃতীয়ত, মহিলাদের আরও বেশি করে শ্রমশক্তিতে আনতে হবে, আর তাদের জন্য কাজের নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। 37% ভালো, কিন্তু আরও বাড়াতে হবে। অবশ্যই। আরেকটা বড় চ্যালেঞ্জ কিন্তু ভারতের ভেতরেই। কি রকম? বিভিন্ন রাজ্যের মধ্যে জনমিতিক পার্থক্য। মানে একদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে জনসংখ্যা একটু বয়স্ক হচ্ছে, হ্যাঁ, শুনেছি। অন্যদিকে উত্তর বা মধ্য ভারত এখনও বেশ তরুণ। এই যে আঞ্চলিক বৈষম্য, এর মধ্যে ভারসাম্য মানাটাও খুব জরুরি। এই শর্তগুলো যদি পূরণ না হয়, তাহলে এই বিরাট সুযোগ কিন্তু আশীর্বাদের বদলে একটা জনমিতিক বোঝা বা ডেমোগ্রাফিক বার্ডেন হয়ে যেতে পারে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে ভারতের সামনে একটা ঐতিহাসিক সুযোগ আছে অর্থনীতিকে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু সুযোগটা কাজে লাগাতে গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নীতি নির্ধারণ, এই সব ক্ষেত্রে খুব ভেবেচিন্তে আর সঠিক সময়ে পদক্ষেপ নিতে হবে। চ্যালেঞ্জগুলো কিন্তু বেশ কঠিন। একদম। সুযোগটা যেমন বিশাল, চ্যালেঞ্জগুলো তেমনই। সবশেষে একটা প্রশ্ন বরং আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে যাই, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। যেহেতু ভারতের এই জনমিতিক লভ্যাংশের সুযোগটা অন্য অনেক দেশের চেয়ে অনেক বেশি দিন ধরে চলবে, প্রায় 5 দশক, যা বিশ্বে প্রায় নজিরবিহীন, তাহলে আপনার কি মনে হয় কোন একটা ক্ষেত্রে, হয়তো শিক্ষা বা স্বাস্থ্য বা কর্মসংস্থান বা মহিলাদের অংশগ্রহণ বা অন্য কিছু, কোথায় সবচেয়ে আগে আর সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার, যাতে এই অসাধারণ সুযোগটা কোনোভাবেই হাতছাড়া না হয়? এটা নিয়ে ভাবার অবকাশ রইল।